এই গল্পের শুরু হয় এক সুন্দর পাহাড়ি গ্রাম থেকে। সেখানে মায়া নামে এক মহিলা থাকতো। মায়ার গ্রাম এত সুন্দর ছিল যে প্রায় সেখানে টুরিস্টদের ভিড় লেগে থাকতো। মায়া ভোর হতেই নিজের কাজ শুরু করত। সে সবসময় সকালের আলো ফুটতেই সবাইয়ের থেকে প্রথমে প্রার্থনা করত। আজও যখন মায়া নিজের প্রার্থনা করছিল তখন একটা ছেলে তার কাছে আসে। এই ছেলেটার নাম শিমু ছিল। শিমুর খারাপ নজর মায়ের উপরে ছিল। মায়া শিমুকে একদমই পছন্দ করতো না, সেজন্য সে তার সঙ্গে বেশি কথা বলতো না, তাকে সবসময় এড়িয়ে চলতো। সেখান থেকে মায়া নদীর তীরে এসে জামাকাপড় কাচতে শুরু করে। ঠিক সেই সময় দুজন টুরিস্ট তার কাছে আসে আর তার কাছে থেকে কালো পাহাড়ের ঠিকানা জিজ্ঞাসা করে। তাদের একজন ছেলে আর একজন মেয়ে ছিল। এরপর মায়া তাদেরকে কালো পাহাড়ের রাস্তা দেখিয়ে দেয়, যেটার পর তারা দুজন পাহাড়ের দিকে যেতে শুরু করে। তাদের সেখানে থেকে চলে যাওয়ার পর মায়া আবারও কাপড় কাচতে শুরু করে। সে গ্রামের লোকেদের কাপড় ধুয়ে জীবিকা নির্বাহ করত। অন্যদিকে সেই দুজন টুরিস্ট পাহাড়ের এক নির্জন জায়গায় এসে পৌঁছায় আর তারপর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা সেখানেই শুরু হয়ে যায়। মায়াও সেই সময় নিজের সমস্ত কাপড় ধুয়ে ঘরে ফিরে যাচ্ছিল। তখন সে রাস্তায় তাদের দুজনকে ওইসব করতে দেখে ফেলে, যেটা দেখার পর তার শরীর গরম হয়ে যায়। সেই কারণে সে সেখানে বসে নিজের আঙুলের ব্যবহার করা শুরু করে দেয়। কিছুক্ষণ পর মায়া ঘরে ফিরে এসে আবারও কাজ করতে শুরু করে দেয়। মায়ার স্বামীর নাম নোয়া ছিল। 1 বছর আগে এক দুর্ঘটনায় সে নিজে চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। মায়া নোয়ার প্রচুর খেয়াল রাখত। এরপর রাতে মায়া নোয়ার সাথে কথা বলছিল। নোয়ার পায়ের অপারেশন তো হয়ে গিয়েছিল, কিন্তু তবুও সে এখনো চলাফেরা করতে পারতো না। সেজন্য ডাক্তার তাকে বিভিন্ন রকমের থেরাপি প্র্যাকটিস করতে বলেছিল, কিন্তু নোয়ার কাছে থেরাপির জন্য টাকা পয়সা ছিল না, যেটার জন্য সে আজকাল উদাস হয়ে বসে থাকতো। মায়া তাকে বোঝায় যে সে খুব শীঘ্রই থেরাপির জন্য টাকার বন্দোবস্ত করে ফেলবে, তারপর তুমি আবারও আগের মতো চলাফেরা করতে পারবে। এই বলে সে নোয়ার কাছে আসে আর তাকে উত্তেজিত করার চেষ্টা করে, কিন্তু সেই দুর্ঘটনার কারণে চলাফেরার ক্ষমতা হারানোর সাথে সাথে নোয়া সেই ক্ষমতাও হারিয়ে ফেলেছিল। সেই কারণে মায়ার অনেক চেষ্টা করার পরেও তার ডান্ডা সোজা হয় না আর বেচারি মায়া অসন্তুষ্টই থেকে যায়। পরের দিন গ্রামে একটা নতুন ছেলে ঘুরতে আসে। এই ছেলেটার নাম বিংশ ছিল। আজও মায়া নদীর তীরে কাপড় চোপড় পরিষ্কার করছিল। বিংশ তার কাছে এসে কালো পাহাড়ে যাওয়ার ঠিকানা জিজ্ঞাসা করে। এরপর মায়া তাকে কালো পাহাড়ের রাস্তা দেখিয়ে দিয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে একাই ঘুরতে এসেছো? তোমার সাথে আর অন্য কেউ নেই? তখন বিংশ তাকে বলে, আমার কোনো লাভার নেই, তাই আমি একাই এখানে এসেছি। এরপর বিংশ যখন চলে যাচ্ছিল তখন মায়া তার সাথে সাথে যেতে শুরু করে, কারণ বিংশ যেদিকে যাচ্ছিল সেদিকে মায়ার ঘর ছিল, সেজন্য সে বিংশর সাথে যেতে শুরু করে। কিছু দূর চলার পর মায়ার পায়ে মোচ লাগে, যেটার পর বিংশ তার ট্রিটমেন্ট করতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই সে মায়ার পায়ের ব্যথা সারিয়ে ফেলে। এসব চলাকালীন বিংশ তাকে স্পর্শ করার কারণে মায়া গরম হয়ে গিয়েছিল, যেটার পর নির্জন জায়গা দেখে মায়া তার সঙ্গে শুরু হয়ে যায়। পরের দিন সকালে মায়া একটা লোকের সঙ্গে টাকা পয়সার হিসাব করছিল। তার সেখানে থেকে চলে যাওয়ার পর মায়ের কাছে বিংশ আসি। তখন মায়া তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার ঘরের ঠিকানা কি করে জানলে? বিংশ তখন বলে, আমি গ্রামের লোকেদের কাছে থেকে তোমার ঠিকানা পেয়ে গেছি। আসলে বিংশ মায়াকে ভালোবেসে ফেলেছিল, তাই সে এখানে এসেছিল। কিন্তু তখন মায়া তাকে বলে যে আমি বিবাহিত আর আমার স্বামী এখন ঘরে আছে। তার এই কথা শুনে বিংশর মন ভেঙে যায়। মায়া তাকে আরও জানায় যে আমার স্বামী চলাফেরা করতে পারে না, সেজন্য আমাকে তার খেয়ালও রাখতে হয়। এটা শোনার পর বিংশ তাকে বলে, আমি শহরে লোকেদেরকে থেরাপি দিই, আমি তোমার স্বামীকে সাহায্য করতে পারি। বিংশর কথা শুনে মায়া তাকে ঘরের মধ্যে নিয়ে আসে এবং তার স্বামী নোয়ার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয়। সে নোয়াকে বলে, বিংশ এখানে ঘুরতে এসেছে আর গ্রামের লোকেরা ওনাকে আমাদের ঘরে পাঠিয়েছে যাতে উনি তোমার থেরাপি করতে পারে। মায়ের কথা শেষ হওয়ার পর বিংশ নোয়ার কাছে থেকে তার পায়ের ব্যথা সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে এবং তারপর তার মেডিকেল রিপোর্ট দেখতে চায়। রিপোর্ট দেখার পর সে তার কাছে থেকে সেই দুর্ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন নোয়া তাকে জানায় যে সে পিছনভাবে পাহাড়ের উপর থেকে একটা গাছের গুড়ির উপরে পড়ে গিয়েছিল। তার সমস্ত কথা শোনার পর বিংশ নোয়ার পা চেক করতে শুরু করে। সমস্ত কিছু চেক করার পর বিংশ মায়ের সঙ্গে ঘুরতে বের হয় আর সে মায়াকে বলে যে আমি খুব শীঘ্রই নোয়ার থেরাপি শুরু করে দেব এবং এটার জন্য তোমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। এরপর ঘুরতে ঘুরতে বিংশ আর মায়া তার টেন্টের কাছে পৌঁছে যায়। বিংশ এই টেন্টের মধ্যেই থাকতো। এরপর সুযোগ বুঝে সে মায়ের সঙ্গে শুরু হয়ে যায়। অন্যদিকে শিমুও তার পিছু পিছু লুকিয়ে লুকিয়ে সেখানে পৌঁছে গিয়েছিল। সে ঝোপের আড়ালে লুকিয়ে তাদের দুজনের ক্রিয়াকলাপের ভিডিও বানিয়ে নেয়। পরের দিন বিংশ নোয়ার থেরাপি শুরু করে দেয়। মায়া সেখানে বিংশর পাশেই দাঁড়িয়েছিল। সে সুযোগ পেতেই নিজের তরমুজ দুটোকে তার পেটে ঘষতে শুরু করে। অন্যদিকে নোয়া যন্ত্রণায় নিজের চোখ বন্ধ করে রেখেছিল, সেজন্য সে মায়ের এই দুষ্টুমি দেখতে পায় না। কিছুক্ষণ পর মায়া নদীতে কাপড় ধুতে চলে যায়। ঠিক তখনই সেখানে শিমু চলে আসে আর তাকে সেই ভিডিওটা দেখায়। ভিডিওটা দেখার পর মায়া তাকে অনুরোধ করে সেই ভিডিওটা ডিলিট করে দিতে বলে, কিন্তু শিমুর সেটাতে খুব মজা লাগছিল। সে বলে, যদি তুমি আমার সাথেও ওইসব না করো তাহলে আমি এই ভিডিওটা তোমার স্বামীকে দেখিয়ে দেব। তখন মায়া তাকে বলে, তুমি কিন্তু এটা অন্যায় করছো। কিন্তু শিমু তার কোনো কথা শুনে না আর তার তরমুজের মজা নিতে শুরু করে। শিমু মায়ার দুর্বলতাকে কাজে লাগিয়ে জোর করে ওইসব করে, সে কারণে সে সারা রাত ঘুমাতে পারে না। পরের দিন সকালে বিংশ আবারও নোয়ার থেরাপি করাতে শুরু করে। তার সেই থেরাপি জাদুর মতো কাজ করে, যেটার ফলে নোয়া ধীরে ধীরে চলাফেরা করতে পারছিল। থেরাপির পর নোয়া এখন একটা লাঠির সাহায্যে চলাফেরা করতে পারছিল। অন্যদিকে মায়া আর বিংশ একে অপরের সঙ্গে কথা বলতে বলতে এতটা গরম হয়ে যায় যে তারা ঘরের সামনেই শুরু হয়ে যায়। এরপর রাতে নোয়ার ঘুম আসছিল না,
তাকে দেখে এমনটা মনে হচ্ছিল যে সে মায়ের সঙ্গে কিছু একটার ব্যাপারে কথা বলতে চায়, কিন্তু মায়াকে ঘুমন্ত অবস্থায় দেখে সে তাকে জাগায় না। পরের দিন সকালে বিংশ আবারও নোয়ার থেরাপি শুরু করে দেয়। থেরাপির কারণে নোয়া এখন চলাফেরা তো করতে পারছিল, কিন্তু তবুও সে সেটাতে ততটা খুশি ছিল না। এরপর রাতে মায়া বিংশর কাছে আসে। তখন কথায় কথায় বিংশ মায়াকে জিজ্ঞাসা করে, যখন তোমার স্বামী পুরোপুরি ঠিক হয়ে যাবে তখন আমাদের কি হবে? তখন মায়া তাকে জানায়, আমার স্বামীর ডান্ডা এখন আর কাজ করে না, সেজন্য তুমি যখন এখানে ঘুরতে আসবে তখনই আমরা দুজন একে অপরের সঙ্গে মজা করব। বিংশ মায়াকে ভালোবেসে ফেলেছিল, তাই সে তাকে নিজের সঙ্গে করে শহরে নিয়ে যেতে চাইছিল আর তাকে বিয়েও করার কথা বলে। তারা দুজন যখন এইসব কথাবার্তা বলছিল তখন সেখানে শিমু চলে আসে। শিমু প্রচুর নেশার মধ্যে ছিল। সে সেখানে আসার সাথে সাথেই তাদের দুজনকে উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করে। এটার সাথে সে বিংশকে এটা জানায় যে আমার ফোনে তোমাদের দুজনের ভিডিও আছে। বিংশ তার কথা বিশ্বাস করে না, সেজন্য শিমু তাকে সেই ভিডিওটা দেখায়। এরপর শিমু আবারও মায়ার তরমুজ খেতে চায়, তাও আবার বিংশর সামনেই। মায়া তার কথাই রাজি হয় না। জেরার পর শিমু এতটা রেগে যায় যে সে নিজের বন্দুক বের করে। তার হাতে বন্দুক দেখার পর তারা দুজনেই প্রচুর ভয় পেয়ে যায়। এরপর শিমু বিংশকে একদিকে সরিয়ে দেয় আর অন্যদিকে মায়া তরমুজের রস পান করতে শুরু করে। শিমু এইসব কিছু বিংশর সামনেই করছিল। বিংশ মায়াকে সাহায্য তো করতে চাইছিল, কিন্তু শিমুর বন্দুক তার দিকেই তাক করা ছিল। ঠিক তখনই পেছনে থেকে কেউ এসে শিমুর মাথায় সজোরে আঘাত করে। তখন আমরা দেখতে পাই যে সেটা আর অন্য কেউ নয়, নোয়াই ছিল। আসলে নোয়া এখানে মায়াকে দেখতে এসেছিল, কারণ সে সন্দেহ করেছিল যে মায়া আর নোয়ার মধ্যে কোনো চক্কর চলছে। কারণ মায়া আর বিংশ যখন তার ঘরের সামনে মজা করছিল তখন নোয়া এমনটা করতে তাদেরকে দেখে ফেলে। মায়াকে বিংশর সঙ্গে দেখে সে প্রচুর কষ্ট তো পায়, কিন্তু তবুও মায়ের সুখের জন্য সে চুপ করে থাকে। কারণ নোয়া মায়ের খিদে মেটাতে অক্ষম ছিল, সেজন্য সে মায়াকে বিংশর সঙ্গে মজা করতে দেখেও সে তাদেরকে বাধা দেয় না। এরপর নোয়া তাদের দুজনকে জানায় যে আমি তোমাদের ব্যাপারে আগে থেকেই জানতাম, কিন্তু আমি মায়ের খুশির জন্য চুপ করেছিলাম। নোয়ার মুখ থেকে সত্যিটা জানার পর দুজনেই ভীষণ লজ্জিত হয়ে পড়ে। দুজনেই উপলব্ধি করে যে তারা অনেক বড় ভুল করেছে, সেজন্য তারা দুজন নিজের ভুল শোধরাতে চাইছিল। পরের দিন সকালে বিংশ শহরে ফিরে যাচ্ছিল। যাওয়ার আগে সে নোয়ার কাছে ক্ষমা চায়, কারণ সে তার স্ত্রীর সঙ্গে ওইসব করেছিল। বিংশর ক্ষমা চাওয়ার পরও মায়া আর নোয়া চুপ থাকে। এরপর তাদের দুজনকে চুপ করে থাকতে দেখি যখনই বিংশ সেখানে থেকে চলে যেতে লাগে তখন নোয়া তাকে থামিয়ে দেয় আর বলে, তোমার জন্য আমি আবারও আগের মতো চলাফেরা করতে পারছি, সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু আজকের পর থেকে এখানে আর কখনো আসবে না, আর না কখনো মায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করবে। নোয়ার কথা শোনার পর বিংশ তাকে কিছুই বলে না এবং সে তার কথায় রাজি হয়ে যায়। আর তারপর সে নোয়ার সঙ্গে হাত মিলিয়ে সেখানে থেকে চলে যায়। তার সেখানে থেকে চলে যাওয়ার পর মায়া নোয়াকে ধন্যবাদ জানায়, কারণ সে তার ভুল ক্ষমা করে দিয়েছিল। সে বুঝতে পারে যে সে দুনিয়ার সব থেকে ভালো স্বামী পেয়েছে, যে কিনা তার খুশির জন্য সবকিছু করতে পারে। অন্যদিকে নোয়া যখন চলাফেরা করতে শুরু করেছিল তখন থেকে তার ডান্ডাও কাজ করতে শুরু করে দিয়েছিল। গল্পের শেষে স্বামী স্ত্রী দুজনে সুখে সংসার করতে শুরু করে, আর নোয়াও এখন মায়ের খিদে মেটাতে সক্ষম ছিল এবং এটার সাথে মুভির সমাপ্ত হয়ে যায়।